আজকে ভেট কনসালটেন্ট এক্সাম প্রিপারেশন কোর্সের ডেমনস্ট্রেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করছি। শুরুতেই আজকে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, হ্যাঁ, এগুলো একটু এক্সপ্রেস করি। এটা হচ্ছে ভ্যাট কনসালটেন্ট সার্টিফিকেটকে কেন প্রেস্টিজিয়াস বলা হয়, এটার গুরুত্ব কতটুকু, এটা নিয়ে একটু কথা বলবো। ভ্যাট কনসালটেন্ট এক্সাম পরীক্ষার এক্সামের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। বিগত বছরের প্রশ্নের কিছু অ্যানালাইসিস আপনাদেরকে আমি দেখাবো, আর আমি কিভাবে পড়াবো। হ্যাঁ, আপনার অনলাইন এডুকেশনের মূল প্রবলেম হচ্ছে এনগেজমেন্ট না থাকা। তো আমি কিভাবে বিভিন্ন টেকনিক অবলম্বনের মাধ্যমে আপনাদেরকে এনগেজ রাখার চেষ্টা করব, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা দীর্ঘ কোর্স, 6 মাস মেয়াদী কোর্স। এই 6 মাসে কোন দিন কি কি পড়াবো এটার একটা রুটিন আমি তৈরি করেছি। কোন দিন কোন চ্যাপ্টার পড়াবো এটা আপনাদেরকে দেখাবো। আপনাদের প্রশ্ন আমি নিব। আর আহ, বিগত গত বছর ভেট কনসালটেন্ট এক্সাম পরীক্ষায় আমার ব্যাচ থেকে পাশ করেছে, মানে একদম ফাইনালি পাশ করেছে ভাইবা সহ, এমন একজনের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব। তো সে আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিবে, তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে সংক্ষেপে। তো এই হবে আমাদের আজকের ক্লাস। এই ক্লাসটা মূলত আপনারা যারা নতুন আছেন, যারা আমাকে চিনেন না, কখনো আমার ক্লাস করেন নাই, তাদেরকে মানে আমার নিজের সম্পর্কে এবং আমার ক্লাস সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য মূলত এই ক্লাসটা। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে অনলাইনে ইউজ টু না ক্লাস করে। তো এই ক্লাসটার মাধ্যমে যারা আমার এখানে ভর্তি হবেন তারা অভ্যস্ত হয়ে যাবেন যে কিভাবে অনলাইনে ক্লাস হয়, কিভাবে ক্লাসে জয়েন করতে হয়, যাতে পরের ফর্মাল যে ক্লাসগুলো পরে শুরু হবে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে আপনাদের যাতে কোনো প্রবলেম না হয়। এইটাও আজকের এই ক্লাসের একটা উদ্দেশ্য। তো এখানে যেহেতু এখানে আমার অনেক পুরাতন স্টুডেন্টও আছে, তো অনেক নতুনও আছেন। তো নতুনদের জন্য আমি ব্রিফলি আমার নিজের সম্পর্কে একটু পরিচয় দিয়ে নিচ্ছি। আই এম অলিউল্লাহ. I joined National Board of Revenue in 2017. I was recruited by Bangladesh Public Service Commission, BPSC. My first posting was in Custom House, Benapol. It was in 2017. Now I am posted in Custom Excise and VAT Commissionerate, Dhaka East. My service year, I've been doing job in National Board of Revenue since 2017. My service life is 9 years something. This is my short introduction. I studied, I want to say my educational background. I studied at Jagannath University in the Department of Social Work. That's all. আচ্ছা, এখন আমি আরিফ ভাই কি আছেন? আরিফ ভাই? জি স্যার, আমি আছি। আচ্ছা, আরিফ ভাই হচ্ছে গত বছর আমার এখানে কোচিং করেছিল, আমার একাডেমিতে ক্লাস করেছিল। তো সে সফলতার সাথে ভ্যাট কনসালটেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরিফ ভাই বর্তমানে জব করছেন। আচ্ছা, জবটা আমি না বলি, আরিফ ভাই যদি কমফোর্ট ফিল করে তাহলে সে বলবে। তো আরিফ ভাই আহ, আপনাদেরকে ব্রিফলি কিছু ইনস্ট্রাকশন দিবে, কি কি করতে হবে। হ্যাঁ, সে কিভাবে প্রিপারেশন নিয়েছিল, তার এক্সপিরিয়েন্স সে আপনাদের সাথে শেয়ার করবে। তো আরিফ ভাই, আপনি শেয়ার করেন প্লিজ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি ভালো আছে, আলহামদুলিল্লাহ। ভালো আলহামদুলিল্লাহ। আছে। যাই হোক, আপনার সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আহ, আসলে শেয়ার করার মতো ওইরকম কোনো বড় মানুষ আমি না। যাই হোক, যেটুক আমার পথ চলার পথে যেটুক আমি অ্যাচিভ করতে পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। পড়াশোনা করেছি ইসলামী ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে, ওখানে বিবিএ MBA করেছি
অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমে। পাশাপাশি আমি এলএলবি কমপ্লিট করেছি। আমি একজন আইটিপি, অর্থাৎ আমি 17 সালে আইটিপি কমপ্লিট করেছি। রিসেন্ট যেটা গত বছর যে ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা হইলো, সেখানে আমি ভ্যাট কনসালটেন্ট হিসাবে সফলভাবে উত্তীর্ণ হয়েছি উইথ দ্য হেল্প অফ আওয়ার রিনারেবল টিচার মিস্টার অলিউর রহমান। তো আমি যে জন্য যেটা বলতে চাচ্ছিলাম সেটা হইতেছে যে পাশাপাশি যেটা আমার জবের ক্ষেত্রে বলি, আমি একটা বাংলাদেশের খুব রিনাউন্ড একটা কোম্পানিতে ভ্যাট ট্যাক্স ইউনিটে কাজ করি। আহ, আহ, আমি স্বাস্থ্যসেবার দিকে আর কি, আমি এর বেশি আর বলতে যাচ্ছি না। যাই হোক, ওখানে আমি চাকরি করি এখনো। তো এটা হচ্ছে আমার ডিসক্রিপশন। আর যে জন্য আজকে আমাকে মানে আমি নিজেই ইচ্ছা করে আপনাদের সামনে একটা কথা বলতে চেয়েছি, কারণ আমার মনে হয়েছে যে আপনাদের সাথে আপনারা সবাই ম্যাচিউর এবং আপনাদের সবারই কোয়ালিটি আছে একজন ভ্যাট কনসালটেন্ট হওয়ার, আমার বিশ্বাস। না হলে আপনারা এখানে এই প্ল্যাটফর্মে আসতেন না, কারণ আপনাদের ওই স্পিরিট আছে, ওই মেধা আছে, ওই যোগ্যতা আছে, পাশাপাশি ইচ্ছাও আছে। সো দরকার কিছু গাইডলাইন এবং প্রপার ওয়েতে যাওয়া, যাতে আপনি আপনার ডেস্টিনেশন পয়েন্টে কাজ করতে পারেন। আমি একটু হালকা একটু সময় নিই যাতে আপনারা বিরক্ত না হন। আমি জাস্ট উদাহরণের মাধ্যমেই কথাগুলো একটু বলতে মানে শেয়ার করার চেষ্টা করি। এখানে একজন ভাই ছিলেন অ্যাডভোকেট, রাইট? একটু রেসপন্স করবেন আমাকে? জি ভাইয়া, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনার নামটা একটু বলবেন কষ্ট করে? আমি আমার ভাইজানই নাম বললাম। হচ্ছে, জি জি সমস্যা নাই, আমার নাম হচ্ছে ইফাত মোহাম্মদ জিহান। আপনি কি ঢাকা বারের অ্যাডভোকেট? জি জি, আমি এবার এনরোল হয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি আরেকটা ভাই একটা কথা বলছিলেন, তখন কারো একটা প্রবলেমে একটু নয়েজ হয়েছিল সাউন্ডে। ওনার নামটা একটু বলবেন? মানে যে নামটা ঠিক করা যাচ্ছিল না, উনিও স্যারের কাছে বলতেছিলেন। আমি আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আমাকে ভাই বলেন, স্যার বলার দরকার নেই। আচ্ছা, যে কোনো একজন ভাই বলেন তো, যে কোনো একজন ভাই, অ্যাডভোকেট ভাই ছাড়া আমি কিভাবে অ্যাডভোকেট হব একটু বলতে পারবেন? যে কোনো একজন ভাই, যে কোনো একজন, আপনি একজন ভাই, যে ভাইটা আসলে তখন ওই যে নয়েজ হয়েছিল ইয়াতে, মানে ওনার নাম আইডেন্টিফাই করতে পারতেছিলেন, এরকম দুইজন ছিল, একজন অ্যাডভোকেট আর সামওয়ান একজন ছিল। আপনি কি শুনতে পাচ্ছেন আপনি? জি, আচ্ছা, আপনি প্রফেশনালি কি? আমি প্রফেশনাল ব্যাংকার। ব্যাংকার। আচ্ছা ভাইজান, আমি অন্য কিছু মানে অন্যভাবে নেবেন না, জাস্ট আপনাকে একটু আমি একটু প্রশ্ন করতে পারি যদি অনুমতি দেন? জি বলেন। আচ্ছা, আমি কিভাবে অ্যাডভোকেট হইতে পারি আপনি কি বলতে পারবেন? আমি যেটা আমার অভিজ্ঞতা আলোকে যতটুকু বলতে চাচ্ছি, সেটা হলো আপনাকে সবসময় প্র্যাকটিসে থাকতে হবে। আচ্ছা, তাইলে আমি অ্যাডভোকেট হইতে পারবো, তাই তো? হ্যাঁ, প্র্যাকটিসে থাকতে হবে, রেগুলার যেগুলা আইনগত ব্যাপার যেগুলো আছে সেগুলো কালেকশন করতে হবে। তারপর ভিতরে পড়ার ভিতরে থাকতে হবে। এত থাকে ভালো, যারা পড়ালেখা করতে পারে সে কথা বলতে পারবে। অ্যাডভোকেটশিপের মুখ্য হচ্ছে যে সে জজকে বুঝিয়ে দেওয়া। আচ্ছা, হ্যাঁ, জজকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তার হচ্ছে যে এটা হচ্ছে তার আচ্ছা ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আরিফ ভাই, যেটা বলতে চাচ্ছেন এটা সম্ভবত ওই যে বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে। একটু আমাকে সময় দেন স্যার। স্যার আমি একটু সময় নিচ্ছি, আপনি বিরক্ত হবেন না স্যার? ঠিক আছে, ঠিক আমি আছে, একটু সময় নিচ্ছি। ঠিক আছে ভাইজান, যে অ্যাডভোকেট ছিলেন উনি একটু বলেন তো ভাইজান, আমি কিভাবে অ্যাডভোকেট হইতে পারি? আচ্ছা, এখানে হচ্ছে ভাইয়া যেটা ম্যান্ডেটরি সংক্ষেপে বলেন ভাইজান, আমি অন্যভাবে নিবেন না আপনারা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, আমি বলতেছি। লেন্দি করতেছি। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই, অসুবিধা নাই। সেটা হচ্ছে প্রথম অবস্থা হচ্ছে আমাকে এমসিকিউ পরীক্ষার জন্য পড়তে হবে। এমসিকিউ পরীক্ষায় ভালোভাবে পড়ে আমি যদি ওখানে উত্তীর্ণ হই, এরপর হচ্ছে আমাকে রিটেন দিতে হবে। হ্যাঁ, রিটেনের মধ্যে হচ্ছে আমাকে 50% মার্ক ক্রস করতে হবে, করলে আমি রিটেনের জন্য ভাইবার জন্য কোয়ালিফাই হব। রিটেন পাস করার পরে হচ্ছে আমাকে ভাইভা ফেস করতে হবে, ভাইভা পাস করলে তারপর হচ্ছে আমি অ্যাডভোকেট। ঠিক আছে, আপনারা এখানে আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় আপনারা দুজনের কথা শুনেছেন, একজন ব্যাংকারের, একজন অ্যাডভোকেট। তো একজন অ্যাডভোকেটের, একজন ব্যাংকার যেভাবে দেখছেন, উনি দেখেছেন বিষয়গুলো, এই জন্য উনি মতামত এক্সপ্রেস করেছেন। বাট একজন অ্যাডভোকেট যিনি হয়েছেন তার পক্ষে কিন্তু ইজি হয়েছে যে কি কোন স্টেপ গুলা পার করে সে একজন অ্যাডভোকেট। আমি কেন বললাম এই কথাটা, আমার ওয়াইফ একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, যার কারণে আমি ওনাকে চুজ করেছিলাম। যাই হোক, আমি আমার প্রশ্নে আসি। আমি আমার
মানে কথা ফলানোর জন্য না, বাট প্রত্যেকটা কাজেরই কিছু প্রসিডিউর আছে, যারা ওই সাথে জড়িত তারাই এটা ভালোভাবে বলতে পারে বা তাদের পক্ষে খুব সুন্দরভাবে পথটা আইডেন্টিফাই করা সম্ভব। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি যে পথটা অতিক্রম করেছি সেখান থেকে আপনাদের শেয়ার করি। সেটা এরকম, আমি আমার স্যারের আন্ডারে কোচিং করেছি। উনি যে মানে দিক নির্দেশনা আমাকে দিয়েছিলেন আমি ঠিক সেটাই ফলো করেছি। আমাকে পড়তে হয়েছে এটাই, উইদাউট পড়া আমি কিন্তু গেইন করি নাই। উনি যেভাবে আমাদের বলেছেন আমি কিন্তু ওইভাবেই চলার চেষ্টা করেছি। উনি ওনার ক্লাস নেওয়া, ওনার আমাদেরকে কিন্তু উনি অনলাইনে পরীক্ষা নিত, আমরা এমসিকিউ পরীক্ষা দিয়ে ওনাকে কিন্তু খাতা জমা দিতাম। সো আপনাদেরকে অনুরোধ করব যে অ্যাজ এ ব্রাদার হিসাবে, আমি বিসি মানে তার মানে আমি অনেক ভালো বুঝি এমন না, তবে একজন আমি মনে করি যে একটা পথ অতিক্রম করার জন্য একজন দূরদর্শী মানুষের হাত ধরে সেই দূরদর্শী মানুষকে সেট করা উচিত, যে আপনার মেন্টর হবে, যে আপনাকে সঠিক গাইডলাইন দিবে এবং আপনার ডেস্টিনেশনে পৌঁছাই দিবে। এজন্য কিন্তু একটা মেন্টর এবং একটা হেল্পফুল মেন্টর খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে আমি আপনার বলবো যে আপনারা যেহেতু ওনার কাছে পড়ার জন্য আসছেন, ওনার ক্লাসগুলো খুব সুন্দর করে খেয়াল করেন, উনি যেটা বলতেছে, যেটা করার চেষ্টা করতেছে ঠিক ওইভাবে আপনারা পথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন আপনারা গেইন করবেন। আমি শুধু এইটুকু বলবো, আর বেশি কিছু বলার দরকার নাই। কারণ এই জন্য বলতেছি, আমি ভ্যাট কনসালটেন্ট হয়েছি, উনি যে হেল্পটুকু আমাকে করেছেন সেই সময় এবং এখন পর্যন্ত যে হেল্পটুকু করে দিচ্ছেন, যেটা অনস্বীকার্য, মানে আমি অস্বীকার করতে পারবো না। কারণ একজন মেন্টর সে শুধু আমাকে পরীক্ষা পর্যন্ত উত্তর দিবে এমন না, আমার পরবর্তী যে কর্ম প্রচেষ্টা যে তার মাধ্যমে আমি গেইন করব বা আমি আমার আরো উদ্দেশ্যটাকে আপনি এক্সট্রা স্টেপ অতিক্রম করে আমার প্রফেশনাল লাইফে গেইন করব, সেজন্যও কিন্তু একজন মেন্টর দরকার। কিন্তু উনি আমার কাছে দেখেছি যিনি বোথ পার্টিতে মানে বোথ সাইড থেকে আমাকে প্রচন্ড ভাবে হেল্প করতেছে এখন পর্যন্ত। হ্যাঁ, হয়তো এই মানে এই তাড়া থেকে আমি আপনাদের সাথে আজকে কথা বলতে আসছি, না হলে কিন্তু ওনাদের আমার কাছে দরকার নেই আপনার সামনে কথা বলা, বা আমি ওরকম যোগ্যতা সম্পন্নও না। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। উনি যেভাবে যদি উনাদের কাছে আপনারা এনরোল হন ভিসি পরীক্ষার জন্য, কারণ উনি কিন্তু এনবিআর এ যেখানে আপনাদের পরীক্ষা হবে এবং যারা পরীক্ষা নিবে তাদের ওই প্ল্যাটফর্মে কিন্তু উনি বেশ কয়েকবার পরীক্ষা দিয়ে আসছেন। কারণ ওনারা যখন নর্মাল এডুকেশন থেকে আসছেন, ওনারা যখন এইভাবে কাজ করছেন তখন উনি কিন্তু তাদেরকে পরীক্ষা দিয়ে চিটাগাং এ দিয়ে, পাশাপাশি কিন্তু ব্যাপক অভিজ্ঞতা অর্জন করছেন 6 বছরে। যার কারণে আমি মনে করি যে আপনাদের একজন অভিজ্ঞ এবং সঠিক মেন্টর চুজ করা খুবই গুরুত্বপূর্ণ। সেদিক দিয়ে আমি তার নাম অবশ্যই আপনাদেরকে তার দৃষ্টিভঙ্গি এবং তার কাজটা অনুসরণ করার জন্য অনুরোধ করব। তারপরে আপনাদের ব্যাপার আপনারা কি করবেন আপনারা ভালো বুঝবেন, কারণ আপনারা সবাই ম্যাচিউরড। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। যদি ভুল হয়ে থাকে আমার কথায় আশা করি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, যাতে আপনারা সবাই আপনাদের যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছেন সেটা অ্যাচিভ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই আপনাকে ধন্যবাদ। তবে আরিফ ভাই আপনি আসলে বেশি বলে ফেলছেন আর কি আমার সম্পর্কে অথবা এই আমি কোচিং কিন্তু বেশি সম্পর্কে। বলি নাই, তো যদি আপনি আমি বেশি বলে থাকি আমি আজকে পর্যন্ত কিন্তু আপনার থেকে হেল্প নিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তবে মানে আমি চাইছিলাম যে আপনি আপনার ওই যে পড়াশোনার স্টাইলটা বললে একটু ভালো হতো আর কি, সরি যে স্যার, আমি পড়াশোনার কিভাবে ব্যাপারটা পড়েছেন। আমি যেটা পড়াশোনা করেছি, যে উনি যে ক্লাসগুলো আমাদেরকে দিত, প্রত্যেকদিন আমাদেরকে শিট দিত। উনি কিন্তু আমরা 3 মাস মেয়াদি কোর্সগুলো, 3 মাস মেয়াদি ফার্স্ট ব্যাচ ছিলাম, 3 মাস মেয়াদি ব্যাচে ছিলাম। তো উনি যে কোর্সগুলো আমাকে দিত ওটা কিন্তু আমরা প্রত্যেকেই, উনি কিন্তু পিডিএফ দিয়ে দিত, ওটা কিন্তু ভালোভাবে পড়ার চেষ্টা করেছি। পাশাপাশি এমসিকিউ উনি দিত, যেটা আমরা বারবার খেয়াল করতাম এবং বারবার করতাম, যাতে সপ্তাহান্তে যে পরীক্ষাগুলো উনি নিবে যাতে আমরা ভালো করে চেষ্টা করি। এবং উনি আমাদেরকে পরীক্ষা উনি কিন্তু নিত। বলছি কি আমি, যে আমাদেরকে কোশ্চিন দেওয়া হয়তো, আমরা ওই কোশ্চিনের অ্যান্সার লিখে আমাদের সামনে বসে লিখে টাইম শিডিউল দিয়ে দিতেন এবং সেই শিডিউল মোতাবেক আমরা আবার ছবি তুলে ওনার কাছে জমা দিতাম। উনি তৎক্ষণাৎ আমাদের উত্তর দিত। পাশাপাশি আমরা যদি কোনো প্রবলেম ফেস করতাম উনি কিন্তু তৎক্ষণাৎ আমাদেরকে হেল্প করতো ওনার সাইড থেকে। তো সেদিক দিয়ে উনার আমি খুব কম মানে দোষ খুঁজে পেয়েছি আমাকে এই জার্নিটা সম্পন্ন করার ক্ষেত্রে। ওনার অবশ্যই আমার জার্নি কমপ্লিট করার ক্ষেত্রে অবশ্যই ওনার বড় ভূমিকা আছে, এটা আমি মনে করি। এবং অবশ্যই আমি পড়াশোনা করেছি, আচ্ছা এটাও ঠিক, অস্বীকার করা যাবে না। আচ্ছা, ঠিক আছে আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এবার আমি আমার মূল ক্লাসে আসি।
ভ্যাট কনসালটেন্ট সার্টিফিকেটকে কেন প্রেস্টিজিয়াস বলা হয়? হ্যাঁ, এই সার্টিফিকেটটা হচ্ছে বাংলাদেশে অফিস নাই কিন্তু ব্যবসা করে এরকম বিদেশি প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন ফেসবুক, টুইটার, গুগল। তো এইসব প্রতিষ্ঠানে কেউ যদি নিয়োগ পেতে চায় তাহলে তাকে ভ্যাট কনসালটেন্ট হইতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে একজন ভ্যাট কনসালটেন্ট সে যদি এই ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার মাধ্যমে সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট হয় তাহলে ভ্যাটের জগতে তার মর্যাদা হবে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি। তারপর হচ্ছে আমাদের কাস্টমস ডিপার্টমেন্টে নবম গ্রেডে কাজ করেছে এরকম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তো ভ্যাটের জগতে তার যোগ্যতা হবে ওই সমপর্যায়ে। আর বাংলাদেশে এই যে ভ্যাট কনসালটেন্ট যে পরীক্ষাটা হয়, পরীক্ষাটা অত্যন্ত মানসম্মত হয়, পরীক্ষার প্রশ্ন মোটামুটি কঠিন হয়। হ্যাঁ, বাংলাদেশে এখন পর্যন্ত মোট সার্টিফাইড ভেট কনসালটেন্ট আছে মাত্র ধরেন 500-র কাছাকাছি। হ্যাঁ, 500 জন। তো এই এই জন্য যেহেতু সার্টিফাইড ভেট কনসালটেন্ট কম, ভেট কনসালটেন্ট পাশ করলে আহ, নবম গ্রেডের সরকারি কর্মকর্তাদের সমপর্যায়ের অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের সমপর্যায়ের হওয়া যায়। এই জন্য এই সার্টিফিকেটটার অনেক ভ্যালু এবং পরীক্ষাটা অত্যন্ত স্ট্যান্ডার্ড হয়ে থাকে। এই সার্টিফিকেট পেলে আপনারা কি করতে পারবেন? বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজে এই সার্টিফিকেটের যথেষ্ট ভ্যালু আছে। তারপরে ধরুন বাংলাদেশে বিভিন্ন শিপিং লাইন কাজ করে, তো এই শিপিং লাইনের বাংলাদেশে যিনি মূসক এজেন্ট তিনি যদি এইসব শিপিং এজেন্টের মূসক পরামর্শক হিসেবে কাজ করতে চান তাহলে তাকে অবশ্যই সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, এই জন্যই মূলত এই ভ্যাট কনসালটেন্ট সার্টিফিকেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন এই ভ্যাট কনসালটেন্ট যদি আপনারা হতে চান তো আপনাদেরকে একটা স্টাডির মধ্য দিয়ে যেতে হবে। তো কি কি পড়তে হবে এখন আমি এটা আপনাদেরকে জানাচ্ছি। মানে আমি সিলেবাস সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। ভ্যাট কনসালটেন্ট এক্সাম পরীক্ষায় ভ্যাট আইন, বিধি, এসআরও এগুলো থেকে আসবে 40 নম্বর। কাস্টমস আইন 2023, কাস্টমস আইন থেকে আসবে 25 নম্বর। সাধারণ গণিত, গণিত থেকে আসবে 10 নম্বর। বাংলা এবং ইংরেজি থেকে আসবে 10 নম্বর। এই হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা। এই 100 নাম্বারের মধ্যে সরি আর আছে আমদানি নীতি, রপ্তানি নীতি, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, এক্সপোর্ট ইম্পোর্ট কন্ট্রোল অ্যাক্ট 1950, এখান থেকে 15। মোট হচ্ছে 100 নম্বর। প্রথমেই আপনাদের প্রিলি হবে 100 নম্বরের, তারপর হবে রিটেন। প্রিলিতে যারা 50% নম্বর পাবে তারা রিটেনের জন্য কোয়ালিফাই করবে। রিটেন হবে 100 মার্কসের। রিটেনে 100-র মধ্যে যিনি 50 পাবে সে ভাইবার জন্য কোয়ালিফাই করবে। ভাইভাই হচ্ছে 50 নম্বর। ভাইভাতে যে 50% নম্বর পাবে অর্থাৎ 25 পাবে সে ফাইনালি ভ্যাট কনসালটেন্ট হিসেবে স্বীকৃত হবে। তো এই হচ্ছে সিলেবাস এবং পাস মার্কসের হার। এবার এই যে সিলেবাসটা আসলে কত বড় আমি যদি একটু এক্সপ্লেইন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012, এই আইনে 18টা অধ্যায় আছে, 139টা ধারা আছে, 3টা তফসিল আছে। এই আইনের বিধিমালা আছে একটা যেটা 2016 সালে জারি করা হয়েছে। তো এই বিধিমালায় 18টা অধ্যায়, 119টা বিধি আছে। এই আইনটা 2019 সালে কার্যকর হয়। কাস্টমস আইন 2023, এই কাস্টমস আইনে 27টা অধ্যায় আছে, মোট 271টা ধারা আছে, আর তফসিল আছে 2টা। আমদানি নীতিতে 7টা অধ্যায় আছে, 3টা পরিশিষ্ট আছে। রপ্তানি নীতিতে আছে 9টা অধ্যায়। এছাড়াও আপনাদেরকে পড়তে হবে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, এক্সপোর্ট ইম্পোর্ট কন্ট্রোল অ্যাক্ট 1950। আচ্ছা এইগুলো এইগুলো হচ্ছে সিলেবাস এবং সিলেবাসের রেঞ্জ। এখন আমি যে আপনাদের এই 6 মাস ব্যাপী ক্লাস নিব, মডেল টেস্ট সহ 6.5 মাস,
তো এই 6.5 মাসে আমি কি কি করব, হ্যাঁ, কোন বিষয়ে কতটা ক্লাস নিব, আমি এইটা এখন বলছি। আর পরবর্তীতে কোন দিন কি ক্লাস নিব সেটা আমি আপনাদেরকে জানাবো। তো ভ্যাট আইন বিধি এসআর এগুলোর উপর হচ্ছে 40 নম্বর। এই ভ্যাট বিধি এসআরও এটার উপরে আমি ক্লাস নিব 20টা। কাস্টমস আইন 2023 এখান থেকে আসবে 25 নম্বর, আমি এখানে ক্লাস নিব 13টা। আমদানি নীতি, রপ্তানি নীতি, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, এক্সপোর্ট ইম্পোর্ট কন্ট্রোল অ্যাক্ট, এখান থেকে আসবে 15 নম্বর, আমি ক্লাস নিব 3টা। 3টা ক্লাসই ইনাফ, কারণ এটার সিলেবাস ছোট। জেনারেল ম্যাথে 10 নম্বর, আমি এখানে ক্লাস নিব 5টা। ইংরেজিতে 5 নম্বর, আমি 2টা ক্লাস নিব। বাংলায় 5 নম্বর, 2টা ক্লাস নিব। আর বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণের উপর আমি 2টা ক্লাস নিব, মানে বিগত বছর কি কি প্রশ্ন আসছে এগুলোর উপর 2টা ক্লাস নিব। আর প্রতি 4টা ক্লাস পরে পরে একটা ক্লাস টেস্ট থাকবে। তো ক্লাস টেস্ট নিব মোট 11টা। আচ্ছা, মডেল টেস্ট, প্রিলিমিনারির মডেল টেস্ট নিব 3টা, লিখিতর উপরে মডেল টেস্ট নিব 3টা, মোট 6টা। তো আমি এই থ্রু আউট দ্য কোর্স আপনাদেরকে প্রিলি এবং রিটেন দুইটাই কভার করার চেষ্টা করব। কারণ হচ্ছে প্রিলিমিনারির 1 সপ্তাহ পরে রিটেন হয়। তো আপনারা যদি দুইটার প্রিপারেশন একই সাথে না নেন তাহলে লিখিত পরীক্ষায় ভালো করতে পারবেন না। তো প্রিলি পাস করা কিন্তু আপনাদের আলটিমেট গোল না। আপনাদের আলটিমেট গোল হচ্ছে আপনারা কিভাবে লিখিত পরীক্ষায় পাস করতে পারবেন, এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে যাতে ভাই কিভাবে পাস করতে পারে, এটা হচ্ছে আপনাদের আলটিমেট গোল। আচ্ছা, এবার এই হচ্ছে ক্লাস। এখন আমি আপনাদেরকে বিগত বছরের কিছু অ্যানালাইসিস এখন দেখাই। তো আমি প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা দেখেছি, ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাটের উপর ম্যাথ আপনার 20 মার্কসের মতো আসে, কাস্টমস এর ম্যাথ আসে 10 মার্কসের মতো, জেনারেল ম্যাথ 10 মার্কস আসে। কিন্তু গত বছর যে পরীক্ষাটা হয়েছে, গত বছর বলতে 2026 সালেই হয়েছে। তো এই 26-এ যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষায় লিখিত পরীক্ষায় ম্যাথ আসে নাই, কিন্তু প্রিলিতে ম্যাথ এসেছিল। তো এভারেজে আমরা যদি ধরি, এভারেজে 40 মার্কস হচ্ছে ম্যাথ, এবং এই ম্যাথ গুলা ক্যালকুলেটর ছাড়া করতে হবে। তো যেহেতু ম্যাথ গুরুত্বপূর্ণ, 100-র মধ্যে প্রায় 40-এর মতো ম্যাথ, তো এই জন্য প্রতিটা ক্লাসেই আমি অঙ্ক করাবো। প্রতিটা ক্লাসে অঙ্ক থাকবে, যাতে করে আপনারা অঙ্কে ভালো একটা মার্কস ক্যারি করতে পারেন। এবার জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথ যেটা হয়, জেনারেল ম্যাথ হচ্ছে আপনার, এটা সহজেই মার্কস তোলা সম্ভব যদি আসে। প্রিলিতে তো আসবেই, রিটেনে যদি আসে সহজেই মার্কস তোলা সম্ভব। জেনারেল ম্যাথ মূলত 8ম শ্রেণী থেকে আসে, ওই যে সুদ কষা, কিছু ঐকিক নিয়মের অঙ্ক, এগুলো আসে। তো আমি জেনারেল ম্যাথে আপনাদেরকে 50-60টার মতো অঙ্ক করাবো। ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। হয়তো সংখ্যার এদিক সেদিক হবে, কিন্তু অঙ্কের প্যাটার্ন ঠিক থাকবে। আচ্ছা, এবার প্রশ্নগুলো কেমন হয়। ভ্যাট কনসালটেন্ট এক্সাম পরীক্ষায় আপনারা যারা ভ্যাটে কাজ করেন, ভ্যাটে অনেক বিষয় নিয়ে কাজ করেন, অনেকগুলো ফর্ম নিয়ে কাজ করেন, কিন্তু আপনারা ইউজুয়ালি যেই ফর্মগুলো নিয়ে কাজ করেন, এই ভ্যাট কনসালটেন্ট পরীক্ষায় এই ইউজুয়াল ফর্ম বা ইউজুয়াল আইনগুলো নিয়ে প্রশ্ন আসে না, একটু গভীর থেকে আসে। যেমন ধরেন একটা পরীক্ষায় আসছে মূসক ফর্ম 2.4, 4.1, 7.1, 9.4, 18.3। এগুলো কিন্তু কমন ফর্ম না, নর্মালি এগুলো নিয়ে কাজ করা হয় কম, কিন্তু এগুলো আসছে। 2.4 ফর্মে কি আছে? টার্নওভার নিবন্ধন নিবন্ধন অথবা টার্নওভার সনদ বাতিলের আবেদন। 4.1 হচ্ছে আগাম কর ফেরত প্রাপ্তির আবেদন। 7.1 হচ্ছে সম্পর্ক শুল্ক সমন্বয়ের আবেদন। এরকম আনকমন আনকমন প্রশ্ন আসে। হ্যাঁ, তো এই জন্য একটু প্রিপারেশনটা ভালো হতে হয়, আইনের একটু ডিপ সহ পড়তে হয়। আমি চেষ্টা করব আপনাদেরকে ডিপলি পড়ানোর জন্য। আর এই কোর্সটা অনেক লং একটা কোর্স। আমি কমার্শিয়াল চিন্তা করে এই কোর্সটা রান করি নাই। আমি এই কোর্সটা রান করেছি আহ, যাতে আমি আপনাদের কাছে স্মরণীয় হয়ে থাকতে পারি, যে আপনারা যাতে বলতে পারেন যে আমার কাছে পড়ে
আপনারা ভ্যাট এবং কাস্টম সম্পর্কে ভালো একটা নলেজ মানে অর্জন করতে পেরেছেন। মূলত এই উদ্দেশ্যে আমি মূলত এরকম দীর্ঘ একটা কোর্স চালু করেছি। তো আর আমি চাই এই কোর্সে যারা ভর্তি হবেন, যারা সিরিয়াস আছেন যে এই বছরই আপনারা ভ্যাট কনসালটেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে চান, এরকম সিরিয়াস মানুষজনকে নিয়ে আমি এই ব্যাচটা চালু করতে চাই। যারা সিরিয়াস আছেন, একদমই সিরিয়াস যে এই বছরই ভ্যাট কনসালটেন্ট হতেই হবে, তাদেরকে নিয়ে আমি এই কোর্সটা রান করতে চাই। হ্যাঁ, আচ্ছা, এবার আহ আমার পড়ানোর স্টাইলটা কেমন হবে? আপনারা যারা পুরাতন আছেন তারা জানেন যে আমি কিভাবে পড়িয়ে থাকি। আমি একদম মানে আইন তো অনেক দুর্বোধ্য হয়, তো ওই দুর্বোধ্য আইনের ভাষাগুলোকে সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেহেতু পরীক্ষার খাতায় আপনারা আহ নিজের ভাষায় উত্তর করতে পারবেন, তো আপনারা যাতে নিজের ভাষায় সহজে পরীক্ষার খাতায় লিখে আসতে পারেন, আমি ওইভাবে আপনাদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করব। আমি আপনাদেরকে আজকে সবই দেখাবো, আমার ক্লাস লেকচার গুলো কেমন হয়, তারপরে হচ্ছে আমার ক্লাসের ইন্টারেকশন কেমন হয়, আমি কিভাবে সবাইকে ক্লাসে এনগেজ রাখি, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমার পড়ানোর স্টাইল হবে, এই যে দেখুন, প্রচ্ছন্ন রপ্তানি বিধি 18-তে বলা আছে। তো প্রচ্ছন্ন পশ্চাৎ সংযোগ শিল্প। তো পশ্চাৎ সংযোগ শিল্প কি? পশ্চাৎ সংযোগ শিল্প হচ্ছে আপনার, ধরেন একজন রপ্তানিকারক শার্ট রপ্তানি করে। এখন শার্ট কিভাবে হয়? কাপড় থেকে, সুতা থেকে, তুলা থেকে সুতা তৈরি হয়, সুতা থেকে কাপড় তৈরি হয়, কাপড় থেকে কাটিং করে শার্ট বানানো হয়। এখন এই যে তুলা থেকে সুতা তৈরি করা, সুতা থেকে কাপড় বানানো, এই যে প্রতিটা শিল্প, একটা পোশাক কমপ্লিটলি তৈরি করার আগে যে শিল্পগুলো কাজ করে, এই শিল্পগুলাই হচ্ছে পশ্চাৎ সংযোগ শিল্প। এখন এই পশ্চাৎ সংযোগ শিল্প প্রচ্ছন্ন রপ্তানিকারক হিসেবে গণ্য হতে পারে। কখন সে প্রচ্ছন্ন রপ্তানিকারক হিসেবে গণ্য হবে? সে যদি শতভাগ রপ্তানিমুখী বন্ডেড ওয়্যার হাউসে পণ্য সরবরাহ করে। এখন এই যে দেখেন, শতভাগ রপ্তানিমুখী, শতভাগ রপ্তানিমুখী মানে কি? কোনো প্রতিষ্ঠান যদি 80 ভাগ পণ্য রপ্তানি করে, তাহলে সে শতভাগ রপ্তানিকারক হিসেবে গণ্য হবে। এটা কোথায় বলা আছে? এটা রপ্তানি নীতিতে বলা আছে। তারপর এখানে দেখেন আরো কতগুলো আনকমন ওয়ার্ড আসছে, যে ইউডি, ইউটিলাইজেশন ডিক্লারেশন, ইউটিলাইজেশন পারমিশন, এগুলা কি? এটা হচ্ছে ইউটিলাইজেশন ডিক্লারেশন, হচ্ছে ইউডি, এটা হচ্ছে একটা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে কতটুকু কাঁচামাল লাগবে এইটার একটা বিবরণী। এটা ইস্যু করে কে? এটা ইস্যু করে হচ্ছে বিজিএমইএ। আর ইউপি হচ্ছে এই কাঁচামাল রপ্তানি কাজে যে সে ব্যবহার করবে, এই ব্যবহার করার একটা অনুমতি। এই অনুমতিটা কে দেয়? অনুমতি দেয় হচ্ছে কাস্টমস বন্ড কমিশনারের। এভাবে আমি প্রতিটা বিষয় আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এবার আমি আসি, এই যে এতগুলো ক্লাসে আমি কোন ক্লাসে আপনাদের কি পড়াবো? আচ্ছা, এই যে আমি আগেই বলেছি যে ভ্যাট আইনের উপর 20টা ক্লাস, তারপরে হচ্ছে কাস্টমস আইনের উপর 13টা ক্লাস, আমদানি নীতি রপ্তানি নীতির উপর 3টা ক্লাস। আচ্ছা, এই যে প্রথম ক্লাসটা হচ্ছে, এই যে আজকে যে ক্লাসটা হচ্ছে, এটা ডেমো ক্লাস। এইটা ছাড়া আরো 47টা ক্লাস হবে। তো আমি ডেট এখানে দেই নাই, কারণ আমি দিনটা ফিক্সড করব আজকেই। দিনটা ফিক্সড করে তারপর আমি ডেটগুলো এখানে বসাই দিব যে কোন দিন কোন ক্লাস হবে। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা ভ্যাটের প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে দ্বিতীয় অধ্যায় মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি, এটা নিয়ে কথা বলবো দ্বিতীয় ক্লাসে। এই দ্বিতীয় ক্লাসটা হবে ভ্যাটের উপরে প্রথম ক্লাস। এই যে পাশে আমি লিখে দিয়েছি, ভ্যাটের উপরে প্রথম ক্লাস। আচ্ছা, তারপরে তৃতীয় ক্লাসে আমি অধ্যায় অধ্যায় ধরে ধরে পড়াবো। তারপরে আমি তৃতীয় ক্লাসে পড়াবো হচ্ছে আপনার ভ্যাট আইনের 3য় অধ্যায় মূসক আরোপ। আর এই যে প্রতিটা ক্লাসে আমি ম্যাথ পড়াবো, এই জন্য দেখেন নিচে লেখা আছে যে ভ্যাট রিলেটেড কয়েকটা ম্যাথ আমি পড়াবো। আচ্ছা, তৃতীয় ক্লাসে পড়াবো হচ্ছে
চতুর্থ অধ্যায়, চতুর্থ ক্লাসে পড়াবো হচ্ছে, চতুর্থ অধ্যায়টা একটু বড়, তো চতুর্থ অধ্যায়ে মূসক আদায় এই ক্লাসটা বাকি অংশ করাবো চতুর্থ অধ্যায়ের। এই যে 4টা ক্লাস আমি শেষ করলাম, শেষ করার পরে 4টা ক্লাস শেষ করার পরে আপনাদেরকে আমি ক্লাস টেস্ট নিব। হ্যাঁ, পঞ্চম ক্লাসে গিয়ে আমি 4টা ক্লাসের উপরে ক্লাস টেস্ট নিব। ক্লাস টেস্ট গুলো কেমন হবে? আমি হচ্ছে আপনাদেরকে প্রশ্ন রেডি করব, প্রশ্ন রেডি করে আমি ক্লাস শুরু করব। ক্লাস শুরু করে আমি আপনাদেরকে প্রশ্ন দিয়ে দিব, একটা সময় বেঁধে দিব। তো এই সময়ের মধ্যে আপনারা পরীক্ষা শেষ করে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। তারপরে আমি যে যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব। আলোচনার মাধ্যমে আপনাদেরকে এই যে পরীক্ষার সমাধান দিব। সমাধান দেওয়ার পরে আমি যথারীতি পরের ক্লাস শুরু করব, মানে পরের ক্লাসটা কন্টিনিউ করব। আর আমি যেটা করি, আপনাদেরকে একটা ট্র্যাকের মধ্যে সবসময় রাখার চেষ্টা করে থাকি। যারা আমার ক্লাস করেছেন তারা জানেন, আমি একটা ক্লাস নিব, নিয়ে আমি বলে দিব যে এই ক্লাসের উপরে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ কারণ হচ্ছে পরবর্তী ক্লাসে শুরুতেই 10 মিনিট আমি গত ক্লাস নিয়ে আলোচনা করব। গত ক্লাস থেকে যারা ক্লাস করবেন তাদেরকে আমি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করব। হুম, তো আমি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করব। এই জিজ্ঞেস করার মাধ্যমে আপনাদেরকে একটু উদ্বুদ্ধ রাখার চেষ্টা করব, যে আমার জিজ্ঞেস করার ভয়ে হলেও যাতে আপনারা আমার বিগত ক্লাসের লেকচারটা ভালোভাবে পড়েন। তো এইভাবে আমি আপনাদেরকে এনগেজ রাখার চেষ্টা করব। তারপর হচ্ছে প্রথম 4টা ক্লাস ভেটের উপরে নিব, তারপরের 4টা ক্লাস কাস্টমস এর উপরে নিব, তারপরে আবার 4টা ক্লাস ভেটের উপরে নিব, তারপরে আবার 4টা ক্লাস কাস্টমস এর উপরে নিব। তো এইভাবে করে নিব। প্রতি ক্লাস পরে পরবর্তী ক্লাসের শুরুতে আমি একটু আগে বলেছি যে 10 মিনিট হচ্ছে বিগত ক্লাস নিয়ে আপনাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞেস করব। তো এইভাবে করে আমি আপনাদেরকে এই 6 মাস মেয়াদী দীর্ঘ একটা কোর্স রান করব। আমি চেষ্টা করব যাতে আর বইয়ের বিষয়ে আমি চেষ্টা করব যে আমার শীটগুলা এমন ভাবে তৈরি করা, ইনশাল্লাহ আমার শীটগুলা নির্ভুল হয়। যেহেতু আমি অনেকগুলো ব্যাচ করিয়েছি এই শীটগুলা দিয়েই, তো তথ্য আপনারা নির্ভুল পাবেন, নির্ভুল তথ্য পাবেন আমার শীটে। তো যারা আমার শীট পড়বেন, আমি বলবো যে আপনারা ভ্যাট কনসালটেন্ট পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য আমার শীটগুলাই যথেষ্ট। আর আমি শীটগুলো আমার কেমন হয় আমি আপনাদেরকে একটু দেখাই। আমার শীটগুলো হবে সিম্পল, আমি কোনো ডিজাইন এখানে রাখি না, কারণ হচ্ছে যাতে আপনারা ইজিলি শীটগুলো প্রিন্ট করতে পারেন, এই জন্য আমার শীটগুলো সিম্পল হয়ে থাকে। হুম, এই যে দেখেন, এটা হচ্ছে আপনাদের 2 নম্বর ক্লাসের শীট। এই শীটটা হচ্ছে এই যে 2 নম্বর ক্লাসের শুরুতেই আমি আপনার মানে আলোচনা করব আমি কি কি পড়াবো এই ক্লাসে। তারপর হচ্ছে এই যে বিভিন্ন প্রশ্নগুলো থাকবে। ক্লাস শেষে আরো কিছু প্রশ্ন থাকবে, এই যে 1 থেকে 10 পর্যন্ত নৈর্ব্যক্তিক, আবার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো ক্লাস শেষে আমি আবার সবাইকে প্রশ্ন জিজ্ঞেস করব যে আপনারা যে এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমার ক্লাসটা করলেন, এই ক্লাসে আমি কি কি পড়ালাম আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন কিনা। আমি শেষে যেই কোয়েশ্চেন পার্ট আছে ওইটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনারা ক্লাসে মনোযোগী ছিলেন কিনা। তো অনলাইন ক্লাসে এনগেজমেন্ট থাকে না, মনোযোগ থাকে না। তো এই জন্যই মূলত আমি এই যে কোয়েশ্চেনের সিস্টেমটা করেছি, যাতে আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেন এবং ক্লাস শেষে আমার উত্তরগুলো আপনারা দিতে পারেন আমি যখন আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করব। আচ্ছা, এই এই হলো আমার ক্লাসের নমুনা, ক্লাস লেকচারের নমুনা। আমি লেকচারটা ইচ্ছা করে সিম্পল রেখেছি যাতে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। আচ্ছা, এই হলো ক্লাস। আর হচ্ছে আরেকটা বিষয়, যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী কোর্স, তো আমি শুধু থিওরির মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনারা যারা প্র্যাকটিক্যালি ভেটে কাজ করেন কিভাবে, অথবা যারা কাজ এখনো শুরু করেন নাই, কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে
কিভাবে ভ্যাটের ডকুমেন্ট মেনটেন করতে হবে, কিভাবে রিটার্ন সাবমিট করতে হবে অনলাইনে, কিভাবে রিটার্ন ফিল আপ করতে হবে, রিটার্ন ফিল আপের সময় কোন কোন বিষয়ে নজর দিতে হবে, এই যে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো, আমি প্র্যাকটিক্যাল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, আমার এই সিলেবাসের মধ্যেই আছে, এই যে এখানেই আছে। আমি যখন আপনাদেরকে দাখিলপত্র পড়াবো তখন অনলাইনে কিভাবে দাখিলপত্রটা ফিল আপ করতে হয় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি যখন আপনাদেরকে ওই যে মূসক 6.1 থেকে 10 এটা ফিল আপ করাবো, এই যে দেখেন এখানে লেখা আছে ফর্মগুলো কিভাবে লিখতে হয়, 6.1 2 3, মানে খাতাপত্র কিভাবে লিখতে হয়, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো যাতে আপনারা মানে বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আর আমি বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে তাদের ভ্যাটের কাজগুলো করে থাকে এরকম ডকুমেন্ট, যেহেতু আমি প্র্যাকটিক্যাল ভ্যাট কিভাবে মেনটেন করতে হয় ওই কোর্সও আমার আছে, তো ওই ম্যাটেরিয়ালস গুলো আমার আছে, তো ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের প্র্যাকটিক্যাল ভ্যাটটাও আপনারা ক্লিয়ার করতে পারেন। এইভাবেই আমি আপনাদেরকে পড়ানো এবং এনগেজ রাখার চেষ্টা করব। আচ্ছা, এবার আমি আমার পড়ানোর স্টাইল সম্পর্কে, আচ্ছা আমি প্রশ্ন নিব, আপনারা সবাই হ্যান্ড রেইজ করে রাখেন আপনাদের যা যা প্রশ্ন আছে। আমি এখন একটু পরে আপনাদের প্রশ্ন নিব। আচ্ছা, তো আমি আরো কি করব, এই যে দেখেন ভ্যাটের নিবন্ধন। এই যে মূসক আইনে 4 ধরনের কর আদায় করা হয়: ভ্যাট, টার্নওভার কর, আগাম কর, সম্পর্ক শুল্ক। এখন এই যে ভ্যাট আইনের শুরুতেই বলা আছে নিবন্ধনের কথা। এখন নিবন্ধন কাদেরকে নিতে হবে, এটা ধারা 4-এ বলা আছে, যে ব্যক্তির টার্নওভার উক্ত মাসের পূর্ববর্তী 12 মাসে নিবন্ধন সীমা অতিক্রম করে। এখন আপনারা যারা নতুন আছেন, টার্নওভার মানে কি এটা ক্লিয়ার না, নিবন্ধন সীমা মানে কি এটা ক্লিয়ার না, তো আমি এরকম আনকমন ওয়ার্ড গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেব। যেমন টার্নওভার, টার্নওভার মানে হচ্ছে বিক্রি, বিক্রয় মূল্য। নিবন্ধন সীমা, এই নিবন্ধন সীমার কথা বলা আছে ধারা 2-এর দফা 57-তে। নিবন্ধন সীমা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের বিক্রি যদি 50 লক্ষ টাকার বেশি হয় তাহলে তাকে ভ্যাটের নিবন্ধন নিতে হবে, এটা হচ্ছে নিবন্ধন সীমা। তাইলে 50 লক্ষের নিচে যারা, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে হচ্ছে তারা টার্নওভার করের নিবন্ধন নিবে। ভ্যাট আইনের আওতায় 2 ধরনের নিবন্ধন দেওয়া হয়, একটা হচ্ছে মূসক নিবন্ধন আর একটা হচ্ছে টার্নওভার কর তালিকাভুক্তি। এখন মূসক নিবন্ধন কারা নিবে? 50 লক্ষ টাকার বেশি যাদের বিক্রি তারা, আর 50 লক্ষের নিচে হইলে টার্নওভার করের নিবন্ধন নিবে। টার্নওভার করের নিবন্ধনের শর্ত কি? 30 লক্ষ টাকার বেশি যাদের বিক্রি তারা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 30 লক্ষ টাকার কম যাদের বিক্রি আছে তাদেরকে কি ভ্যাটের নিবন্ধন নিতে হবে? আচ্ছা বলেন নিতে তো, হবে, আপনাদের এখানে যারা আছেন 30 নিতে লক্ষ হবে। টাকার নিচে যাদের বিক্রি, কেন হ্যাঁ, নিতে নিতে হবে? হবে। এটা হচ্ছে কিছু স্পেসিফিক বিজনেসের কথা বলা হচ্ছে এটা, যেমন উনি যদি আমদানি কিংবা রপ্তানি বিজনেসে জড়িত থাকে, কিংবা হচ্ছে উনি যদি আচ্ছা ঠিক টেন্ডারে আছে, হ্যাঁ আপনি পার্টিসিপেশন ধরতে করে, পেরেছেন। এটা টেন্ডারে হচ্ছে যদি 4-এর 2-এ পার্টিসিপেশন বলা করে। আছে। হ্যাঁ লুৎফর ভাই ধন্যবাদ, আপনি পয়েন্টটা ধরতে পেরেছেন। ওই যে ধারা 4-এর 2-এ বলা আছে টার্নওভার যতই হোক, কতগুলো ক্ষেত্রের কথা বলা আছে, তাদেরকে অবশ্যই ভ্যাটের নিবন্ধন নিতে হবে। যেমন আমদানিকারক, সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য যারা বিক্রি করবে তারা, তারপর হচ্ছে টেন্ডার বা কার্যাদেশের মাধ্যমে যারা কোনো পণ্য বিক্রি করবে তারা, তারপরে হচ্ছে আহ, এই 3-4টা বিষয়ের কথা বলা আছে। এখন ধরেন এই 4টার মধ্যেও নাই, লুৎফর ভাই এই 4টার মধ্যেও নাই, জি, যেমন ছোট ছোট হোটেল এই 4টার মধ্যে পড়ে না, কিন্তু তাদের ভ্যাটের নিবন্ধন আছে। তাদের নিবন্ধন কেন আছে, কেন তারা ভ্যাটের নিবন্ধন নেয়?
এটা স্পেসিফিক কিছু এরিয়ারও কথা বলা আছে। যদি যেমন ধরো যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স, বসুন্ধরা মার্কেটে যদি কোনো দোকান থাকে, তার কিন্তু ভেতর নিবন্ধনটা নিতে হয়। আবার ভ্যাট নিবন্ধন এই কারণে অনেক সময় নিতে হয়, কারণ দেখা যাচ্ছে যারা উৎসে কর্তনকারী তাদের এটা বাধ্যবাধকতামূলক থাকে যে যাদের নিবন্ধন নেই তাদের কাছ থেকে এটা ক্রয় করতে পারবে না। যদি ক্রয় করে তাহলে সেটা তাদের এক্সপেন্ডিচার করে সেটা গভর্নমেন্টের সেটা জমা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। সাধারণ আদেশ 17 আছে একটা। তো সাধারণ আদেশ 17-তে অনেকগুলো পণ্য এবং সেবার নাম উল্লেখ করা আছে। তো এই সাধারণ আদেশ 17 হচ্ছে টার্নওভার নির্বিশেষে এই সাধারণ আদেশ 17-তে যাদের নাম উল্লেখ আছে তাদেরকে ভ্যাটের নিবন্ধন নিতে হবে। তো এই সাধারণ আদেশ 17-তে হোটেল, রেস্তোরাঁ, ছাপাখানা, ডেকোরেটর, ডকইয়ার্ড এগুলার কথা বলা আছে। এই জন্য হোটেল, রেস্টুরেন্ট তাদেরকে ভ্যাটের নিবন্ধন নিতে হয়। আচ্ছা, আচ্ছা, এবার একজন হ্যান্ড রেইজ করেছেন, ব্রেভ হার্ট। আপনার প্রশ্নটা আপনি করেন। না স্যার, আমিও আসলে প্রশ্ন না, আমি স্যার আপনার ওই এই যে যেমন এই নিবন্ধন সীমা, তারপর আরো কিছু ওয়ার্ড বললেন না, যেমন এর হ্যাঁ, ছাড়া আরো কিছু আছে, যেমন উৎপাদ কর, উপকরণ, ভ্যাটের মধ্যে হ্যাঁ। এই ওয়ার্ড গুলি অনেক ঝামেলা করে স্যার। এই জন্য মানে আপনাকে মানে থ্যাংক ইউ জানার জন্য আর কি স্যার, যে আপনার ইয়েটা আসলে ঠিক ও আছে, আচ্ছা, যেহেতু ওই ওয়ার্ড গুলি স্যার মনে রাখা যায় না। এই যে যেমন ভ্যাটের কিছু ইয়ে আছে, সেগুলি যে হ্যাঁ, আপনি হ্যাঁ, যদি একটু সহজ ভাষায় স্যার বুঝিয়ে দেন, তাহলে হয়তো বা আমরা নিজ থেকে লিখতে পারবো আর কি স্যার। এখানে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, আমি আমার একটা এইটাই করব। প্রশ্ন ছিল। আমি আইনের যে দুর্বোধ্য টার্ম গুলো আছে এগুলা সহজ ভাষায় কি বোঝায় ওগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর কি। স্যার শীটের মধ্যে কি আহ, স্যার ব্রড কোশ্চেন আকারও কি দিয়ে দিবেন না এখানে, মানে কোশ্চেনের মানে হ্যাঁ, 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 এই যে আমার শীট তো আমি আপনাদেরকে দেখালাম, এই যে এটা ক্লাস 2 পিডিএফ। হ্যাঁ, এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে? জি স্যার, জি জি। স্যার। আচ্ছা, এই যে প্রথম তফসিলে কি আছে, এটা হচ্ছে প্রাথমিক আলোচনা, মূসক অব্যাহতিপ্রাপ্ত 10টা পণ্যের নাম, রাষ্ট্রীয় হারের 10টা পণ্যের নাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে টার্নওভার মানে কি, মূসক নিবন্ধন ও টার্নওভার কর তালিকাভুক্তি কি, নিবন্ধনযোগ্য ব্যক্তি কারা, তারপরে হচ্ছে কাদেরকে টার্নওভার নির্বিশেষে বাধ্যতামূলক নিবন্ধন নিতে হবে, এই যে একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম। তারপর হচ্ছে আপনার আহ, এই যে কোন কোন কাজ করতে গেলে মূসক নিবন্ধন সনদপত্র বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে। এই ধারাটা উপধারা 3, ধারা 4-এর উপধারা 3, এই উপধারা 3 এইবার এইবার বাজেটে মানে এইবার অর্থ আইনে নতুন ভাবে সংযোজন করা হয়েছে। এখানে বলা হয়েছে যে যারা কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করবে, খুলতে চাইবে, তাদেরকে নিবন্ধন নিতে হবে। ট্রেড লাইসেন্স নবায়ন যারা করবে, ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ভ্যাটের নিবন্ধন থাকা বাধ্যতামূলক করে দিয়েছে। তারপর হচ্ছে বিভিন্ন বাণিজ্য সংগঠনের সদস্যপদ নবায়নের ক্ষেত্রে ভ্যাটের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এই যে কেন্দ্রীয় নিবন্ধন কারা নিতে পারবে কারা পারবে না, মানে আমি প্রশ্ন আকারেই পড়াবো। আমি যেভাবে আমার শিটগুলো তৈরি করি, আমি কয়েকটা বই পড়ি, কয়েকটা বই পড়ার পরে আমি দেখি যে এই বই থেকে, এই অধ্যায়গুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে। তো ওইভাবে আমি কি কি প্রশ্ন আসতে পারে ওইগুলো নোট করি। নোট করে কয়েকটা বই মিলিয়ে কিভাবে সহজ করে আপনাদের জন্য উপস্থাপন করা যায় ওইভাবে সহজভাবে লিখে লিখে আমি এই শিটগুলো তৈরি করেছি। তো এটা, আমার এই শিটগুলোকে আপনারা এক ধরনের নোটের মতো মনে করতে পারেন। যে আপনারা যদি নিজে নিজে প্রিপারেশন নিতেন তাহলে কি করতেন, কয়েকটা বই পড়তেন, কয়েকটা বই পড়ে নোট নেওয়ার চেষ্টা করতেন যে এই বইয়ের এই জিনিসটা সহজ করে লিখছে, এই বইয়ের এটা সহজ করে লিখছে, এইভাবে নোট নেওয়ার চেষ্টা করতেন। নোট নিয়ে তারপরে আপনারা নিজেরা প্রিপারেশন নিতেন। স্যার তো আমি আমি একটা যেটা জিনিস স্যার করেছি, লক্ষ্য করছি স্যার, এর আগে আমি তো গতবার পরীক্ষা দেওয়ার জন্য ইয়ে করছিলাম, কিন্তু স্যার হ্যাঁ, বই বই পড়লে স্যার ওই যে আসলে কুল কিনারা পাওয়া যায় না, কোথায় থেকে শুরু করব, কি করব না করব, এটা আসলে ইয়ে পাওয়া যায় না ব্যাটের।
মানে বিশাল, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সুফিয়ান স্যারের বই কিনছিলাম 2টা স্যার, এখনো পড়ি আছে। আচ্ছা আচ্ছা আমি না সিলেবাস বড়, কুল কিনারা না পাওয়ার মতোই সিলেবাস। আপনাদেরকে স্লো অ্যান্ড স্টাডি, এই জন্য আমি 6 মাস মেয়াদী কোর্স চালু করেছি। আপনারা প্রতিদিন যদি আধা ঘন্টা 1 ঘন্টা করে পড়েন, সবাই চাকরি করেন আমি জানি, চাকরির মাঝে চাকরির ব্যস্ততার মাঝে ফ্যামিলির ব্যস্ততার মাঝে আপনারা যদি দৈনিক 1 ঘন্টা করে এখন থেকে পড়তে পারেন, 1 ঘন্টা অথবা আধা ঘন্টা করে পড়তে পারেন, আশা করছি এই 7 মাস যে জার্নি আমাদের, 7 মাস পরে আপনারা একটা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স পাবেন যে না আমি ভ্যাট আইন সম্পর্কে জানি, আমি কাস্টমস আইন সম্পর্কে জানি। জি স্যার। হ্যাঁ আহ, আর সিলেবাসটা কিন্তু বড়, সিলেবাস অবশ্যই বড়। স্যার আর একটা রিকোয়েস্ট থাকবে স্যার, সেটা হলো আপনি পার্সোনালি আমি পার্সোনাল ভাবে বলতেছি আপনাকে, সেটা হলো 9.1টা একটু স্যার দেখিয়ে দিবেন, যেহেতু আমরা টুকটাক 9.1-এ কাজ করি স্যার, হয়তো বা আইন টেন জানি না স্যার, কিন্তু হ্যাঁ 9.1-এ কাজ করি স্যার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এটা তো আমি দেখাবো, আমি তো বলেছি হুম। যে 9.1 কিভাবে ফিল আপ করতে হয় এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা এবার এতক্ষণ কি, আচ্ছা ব্রেভ হার্ট, এতক্ষণ কি আপনি কথা বলেছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা আপনার নাম কি? আমার নাম টুটুল স্যার। ও টুটুল ভাই, আপনার সাথে আমার কথা হয়েছিল। জি স্যার, হ্যাঁ, আমার গত পরশুদিন আপনার সাথে কথা ছিল স্যার। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। এবার থ্যাংক ইউ। এই যে শাহজাহান মিয়া ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, জি স্যার, আমি একটা বিষয় জানতে চাচ্ছি। আমরা তো হ্যাঁ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি বা পরীক্ষায় পাশ করার জন্য যা যা করণীয় আপনি গাইডলাইন করবেন, কিন্তু হ্যাঁ আমরা বাস্তবিক যে কাজগুলা করছি বা সার্ভিস দিচ্ছি, ব্যবহারিক একটা কোম্পানিকে কিভাবে সার্ভিস দিতে হবে বা একটা প্রতিষ্ঠানকে, হ্যাঁ, 9.1 থেকে শুরু করে কিভাবে ফিল আপ করতে হবে, এই ক্রিটিক্যাল যে বিষয়গুলা, এগুলো কি আমরা হাতে কলমে কি শেখার সুযোগ আছে কি? হ্যাঁ হ্যাঁ আমি শিখাবো তো, এইগুলো শিখাবো। এটা হচ্ছে আহ, একদম অনলাইনে ঢুকে আপনারা কিভাবে দাখিলপত্র সাবমিট করবেন, আমি একদম ওইটাই দেখাই দিব আপনাদেরকে। আচ্ছা, এটা বেশ ভালো আমাদের জন্য। আর একটা আর বিষয় হচ্ছে, হচ্ছে হ্যাঁ, আপনারা ইভেন ওই যে খাতাগুলো কিভাবে লিখবেন এগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। ব্যাপার হচ্ছে জি কি স্যার। এগুলো সহজ, কিন্তু আপনারা যে কাজটা করছেন এটা আসলে ঠিক আছে কিনা এরকম একটা দোদুল্যমানতা আপনাদের মধ্যে কাজ করে, আপনারা যে ওয়েতে কাজটা করতেছেন এটা ঠিক আছে কিনা। তো আমি চেষ্টা করব আপনাদের মধ্যে থেকে এরকম যে দোদুল্যমানতা, কনফিউশন, এগুলো দূর করে দেওয়ার চেষ্টা করব, মানে প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে। আচ্ছা স্যার, এটা গেল। আর একটা বিষয় জানার আছে আমার। এই যে আমি তো গতবার পরীক্ষা দিয়েছিলাম, ভাইভাতে হ্যাঁ কোয়ালিফাই করতে পারিনি। আমার সাথে আরো বেশ কয়েকজন পরীক্ষা দিয়েছে, ওনারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিয়েছে, আমি নিজেও ইংরেজিতে পরীক্ষা দিয়েছি। বাংলার লেখাটা খুব দ্রুত লিখতে পারি না। তো আচ্ছা সেক্ষেত্রে কি ইংরেজি কোনো শিট পাওয়ার বা এ ব্যাপারে কোনো সহযোগিতা, কোনো আহ কিনা? না, আমার শীট সব বাংলায় করা। আচ্ছা আচ্ছা, জি জি স্যার, জি জি, পেয়েছি, থ্যাংক ইউ। স্যার আচ্ছা আমার ছোট্ট একটা আপনি কোশ্চেন ছিল স্যার, আপনি যদি, স্যার একটু আচ্ছা ডিস্টার্ব নিব, করতেন। শাহজাহান মিয়া ভাই আপনি যদি ইংলিশে দক্ষ হন তাহলে বাংলা থেকে তো ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন, এক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। রাইট রাইট, আমরা সেভাবেই করছি আর কি। বাংলা লিখে হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ ফ্রি হ্যান্ড নিজের মতো করে বাংলাতে লিখছি, ইংরেজিতে লিখছি, হ্যাঁ হ্যাঁ। রাইট। আর এমনিতে আপনি আমাকে পার্সোনালি নক দিলে ট্রান্সলেশন সংক্রান্ত কোনো সমস্যা এগুলো আমি আপনাদেরকে পার্সোনালি সমাধান করে দিতে পারবো, কিন্তু জি স্যার, শীট জি বাংলাতেই হবে, যেহেতু জি মোস্ট স্যার, অফ দ্য স্টুডেন্টস আর ইউজ টু রাইটিং ইন বাংলা। রাইট। স্যার এটা কোনো ম্যানুয়াল বা কোনো বই কি আছে যেটা ইংরেজিতে লেখা, আমরা পড়লে আর কিছু জানতে পারবো? টোটালি ইংলিশ ম্যানুয়াল? না টোটালি ইংলিশ ম্যানুয়াল, আচ্ছা এইবার ওই যে আসিফ স্যার এবার যে বইটা লিখেছে এখানে আইনের ইংলিশ টার্ম গুলাও দিয়ে দিছে। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি, জি আর জি হচ্ছে স্যার। আপনি হয়তো আপডেটেড পাবেন না, আপনি ওই যে এনবিআর থেকে আইনের ইংলিশ ভার্সনটা বের করে নিতে পারেন, ভ্যাট আইন কাস্টমস আইন। আমি এগুলা আপনাদেরকে ইংলিশ ভার্সন আপনাকে আমি দিতে পারবো। জি স্যার, জি স্যার, জি, থ্যাংক ইউ। আচ্ছা আহ, আর কি স্যার, প্রশ্ন করতে চেয়েছিলেন? স্যার আমার একটা ছোট ছিল স্যার, সেটা হলো স্যার এই যে এই মানে ক্যালকুলেটর স্যার ইউজ করতে দিবে না, এটা স্যার আমরা কি ম্যাথ গুলি কি করতে পারবো স্যার? আসলে তো ক্যালকুলেটর ইউজ করতে করতে স্যার অভ্যাসটা খারাপ হয়ে গেছে স্যার, এখন পারি না স্যার টোটালি।
এখন আমি সেক্ষেত্রে চেষ্টা করব আপনাদেরকে ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করানোর। ক্যালকুলেটর ছাড়া, যেহেতু ক্যালকুলেটর গতবার দেয় নাই, আপনারা 100% নিশ্চিত থাকেন এবারও দিবে না, তো আপনারা ক্যালকুলেটর ছাড়াই প্র্যাকটিস করতে হবে। এখন ক্যালকুলেটর যদি না থাকে একটা সুবিধা আছে, এত ক্রিটিক্যাল ম্যাথ দিতে পারবে না, বড় বড় সংখ্যার বা ওরকম দিবে না। আপনারা ধরেই নিবেন যে যেটা হাতে হাতে করা সম্ভব ওই ধরনের ম্যাথ গুলাই দিবে। তো এটার একটা পজিটিভ সাইড আছে। জি স্যার। আচ্ছা, এবার মনির হোসেন পাটোয়ারি ভাই কিছু জানতে চেয়েছিলেন। হ্যাঁ মনির ভাই, আপনার মাইক্রোফোন যদি অফ থাকে অন করে আপনি কথা বলুন। স্যার আপনি আগে শেষ করেন না, তারপরে প্রশ্নটা রাখি না কি স্যার? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি। স্যার নোটটা কি স্যার দিবেন, পিডিএফ ফর্মে দিবেন স্যার? হ্যাঁ, পিডিএফ। ও আচ্ছা আচ্ছা। সরি স্যার, আমি আর একটা প্রশ্ন ছিল। আমি আপনাদেরকে পিডিএফ আকারে দিব যাতে আপনারা ইজিলি প্রিন্ট করে নিতে পারেন। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো টার্নওভার ট্যাক্স এবং নিবন্ধন সীমা যেখানে বলা হয়েছে যে 50 লাখ অ্যাভাব হচ্ছে সেটা নিবন্ধন নিতে হয়, আর 50 লাখের যদি নিতে হয় তাহলে টার্নওভার করে নিতে হয়। সেটা কি 50 লাখ এন্ড অ্যাভাব, সেটা কি সেলস বোঝানো হয় নাকি ভেটেবল সেলস, যেটার উপর ট্যাক্স আরোপ আছে সেটা কনসিডারেশন যাকে বলা হয়? আচ্ছা, বিক্রয় আসসালামু আলাইকুম বিক্রয় স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি জানতে চাচ্ছি এবার যে এই যে ব্যাট কনসালট্যান্ট এই যে লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে হবে স্যার, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এবং এই যে ইয়াটা এই যে বিকাশে বা মোবাইল ব্যাংকিং এ কি টাকাটা দেওয়া যাবে? আচ্ছা, এই পেমেন্ট সিস্টেমটা এই সম্পর্কে আমি যাবে এখনো স্যার, যাবে নিশ্চিত স্যার। না। স্যার স্যার আমি করছি, আমি গতকালকে করছি স্যার, যাবে। আমি বিকাশ দিয়ে করছি স্যার, পেমেন্ট করছি। যাবে। আচ্ছা, আপনার আবেদন কি পেন্ডিং আছে না জি স্যার, কমপ্লিট জি হয়ে স্যার। গেছে? না, আমারটা পেন্ডিং আছে, আমারটা পেন্ডিং অবস্থায় আছে। এরপরে আরেকটা স্টেপ আছে, সেটা হলো অ্যাপ্রুভড। পেন্ডিং এর মধ্যে এখনো ইয়ে আছে স্যার। আচ্ছা স্যার আচ্ছা, আবার কি কুরিয়ারে কি আবার হার্ড কপি পাঠাতে হবে স্যার? না এবার হার্ড কপি পাঠাইতে হবে না, হার্ড কপি ভাইবার সময়। স্যার এটা হচ্ছে সম্পূর্ণ ওই আইটিভির স্টাইলে, মানে এবার অ্যাপ্লিকেশনটা। তাহলে স্যার হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ, এই যে সার্টিফিকেটের কপিগুলো অ্যাটাস্টেড করে তারপর পিডিএফ করতে হবে স্যার, না ছবি না না তুলে? না 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 না, আপনার সার্টিফিকেটের মেইন কপিগুলি জাস্ট এখানে পিডিএফ করে 100 কেবি, মানে লেস দেন 100 কপির নিচে, ঠিক আছে, এটা করে তারপরে আপলোড করে দিবেন জেপিজি ফাইল। ও বাইবার সময় সমস্ত মূল কাগজ নিতে হবে? হ্যাঁ ভাইবার সময় মূল কাগজপত্রগুলো নিতে হবে। সুবুল ভাই, আপনি আমাদের একটু সাহায্য করেন আর কি অ্যাপ্লিকেশন করার সময়। জি জি জি, আমি করতে আচ্ছা পারবো ভাই। আচ্ছা, আবেদনের বিষয়টা হচ্ছে, আমি যেহেতু আবেদন নিজে সরাসরি করি নাই, এই জন্য আবেদনের কি কি প্রবলেম হচ্ছে বা কি হচ্ছে এই সম্পর্কে আমি অবগত না আর কি। তবে আপনারা যদি আমাকে জানান, একাডেমিতে আমার যে কলিগ আছে আমি তাদের সাথে কথা বলে আমি আপনাদেরকে সলিউশন দিতে পারবো, সমস্যা নাই। স্যার হ্যাঁ। এখানে আমি ওদের একটা ভিডিও দিয়েছে, ভিডিওতে মোবাইল ব্যাংকিং এর সিস্টেম আছে স্যার। আবার আমি কয়েকজনের সাথে পরামর্শ নিয়েছি, তারা বলতে শুধু অনলি পে অর্ডার, অনলি পে অর্ডার। আমি কনফিউজড হয়ে গেছি স্যার, কোনটা করলে ভালো আচ্ছা হবে? আচ্ছা, না না, মোবাইলে সেখানে তো দেওয়া আপনি যাবে, আবেদন তো ওরা করলো, যারা করেছে তারা তো বললো। সেখানে আপনি ওইখানে নিচে ওই সাবমিটের সেখানে টিক মার্ক ক্লিক করলে তো গো হেড একটা অপশন আছে, ওটা ক্লিক করলে এরপরে আপনাকে পেমেন্ট অপশন নিয়ে যাবে। তো সেখানে নগদ, বিকাশ যা আছে, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড সব শো করবে, তখন আপনি ওখান থেকে পেমেন্ট করতে পারবেন। সুবুল ভাই, আপনি কনফার্ম হলে আপনার মোবাইল নাম্বারটা দিন আর কি, আমরা আপনার সাথে যোগাযোগ করবো। জি ভাই, সমস্যা না, আমি ইয়ে করে দেবো। আর ওই ছবি 300 বাই 300 পিক্সেল করতে হবে, জি ঠিক জি, আছে। ওটা দেখছি। আর সিগনেচার হচ্ছে 300 বাই 18, মানে 300 আর 80, 18 100 কেবির নিচে। ইন্টু 80। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা স্যার, আপনি আচ্ছা, কি করেন? যারা আবেদন করেছেন, যারা করেন নাই তাদেরকে একটু সহযোগিতা করবেন।
আর জি, স্যার। হচ্ছে আপনাদের মনে আবেদন সংক্রান্ত যত প্রশ্ন আছে এই গ্রুপে লিখলে টুরুল ভাই সহ যারা আবেদন করেছে তারা আপনাদেরকে হেল্প করবে। আর যদি ইন কেস কোনো প্রবলেম থাকে, ওরকম প্রবলেম থাকার কথা না, এটা অনলাইনে আবেদন সহজ অনেক। জি জি কারো কোনো প্রবলেম হলে আমি অ্যামাউন্টটা 1000 আপনাদেরকে- টাকা না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বিকাশ হ্যাঁ, চার্জ 1000 সহ মানে সামথিং আরেকটু মানে 1040-50 টাকা কাটে আর কি। ও আচ্ছা। তাহলে কি আচ্ছা বিকাশ আমাদের বিকাশ খরচ সহ দিতে হবে? হ্যাঁ, ওটা অটো কেটে নেবে, অটো চলে আসবে আপনি যখন ক্লিক অটো নিলে করবেন। তো মনে হয় 5 টাকা মনে হয় কাইটা নেয় নাকি? স্যার আপনি আপনি যখন দেরি করেন। যখন ক্লিক করবেন তখন অটো চলে আসবে, আপনাকে কিছু ইয়ে করা লাগবে না, আপনার অটো চলে আসবে। আচ্ছা।